নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি ইনভেস্টমেন্টের ওপর লেখা একটা খুব গুরুত্বপূর্ণ আর খুব সহজ ভাষায় লেখা একটা বই, সেই বইয়ের সামারি নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। এই বইটার নাম হলো ওয়ান আপন ওয়াল স্ট্রিট, আর এই বইটা লিখেছেন বিশ্ববিখ্যাত ফান্ড ম্যানেজার মিস্টার পিটার লিঞ্চ। এই বইটি থেকে ইনভেস্টমেন্ট সাইকোলজি কি, কোনো ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করার টাইমে কি কি মেন্টাল স্টেজের মধ্যে দিয়ে যায়, আমরা কোন স্টকগুলোতে ইনভেস্ট করব, কোন স্টকগুলোতে ইনভেস্ট করব না, ভ্যালু ইনভেস্টিং কাকে বলে, আমরা কোম্পানির স্টককে কি কিভাবে ক্যাটেগরাইজ করতে পারি, পারফেক্ট স্টক কাকে বলছে, কোন স্টকগুলোকে আমরা অ্যাভয়েড করব, কখন আমরা মার্কেটে ইনভেস্ট করব বা কখন আমরা সেই স্টকগুলোকে সেল করব, আর ইনভেস্টমেন্ট করার টাইমে আমাদের কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে, সমস্ত যাবতীয় পিটার লিঞ্চ এই বইতে খুব সহজ ভাষায় বলেছেন, আর তার জীবনের অভিজ্ঞতাগুলো খুব সহজ ভাষায় এই বইটির মাধ্যমে তুলে ধরেছেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পিটার লিঞ্চের লেখা ওয়ান আপন ওয়াল স্ট্রিটের সামারি ডিসকাস করার আগে চলুন পিটার লিঞ্চের আগের জীবন সম্বন্ধে কিছু জানা যাক। পিটার লিঞ্চ তার শুরুর জীবনে গল্ফ কোর্সে ক্যাডির কাজ করতেন। ক্যাডি কাদের বলছে, যারা গল্ফ কোর্সে গল্ফ খেলতে যেতেন তাদের যারা হেল্পার হিসেবে থাকতো তাদের বলা হতো ক্যাডি। আর এই গল্ফ কোর্সে বড় বড় ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট নিয়ে অনেক কিছু ডিসকাস করতেন, আর পিটার লিঞ্চ তাদের সমস্ত কথাগুলো মন দিয়ে শুনতেন। আর সেখান থেকে পিটার লিঞ্চের স্টক মার্কেট আর ইনভেস্টমেন্ট সম্বন্ধে গভীর আগ্রহ জন্মায়। তারপরে পিটার লিঞ্চ তার গ্র্যাজুয়েশন করেন বস্টন কলেজ থেকে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্সে। গ্র্যাজুয়েশন করার পরে এমবিএ করেন ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে। তারপরে পিটার লিঞ্চ ফিডেলিটি ফান্ডে অ্যানালিস্ট হিসেবে কাজ করেন। 1977 থেকে 1990 পর্যন্ত পিটার লিঞ্চ ম্যাগেলেন ফান্ডের ফান্ড ম্যানেজার ছিলেন, আর যে ফান্ডের অ্যাভারেজ রিটার্ন 29.2%, যেটা সেই সময় একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিল, যার অ্যাসেট ছিল 18 মিলিয়ন। 13 বছর বাদে সেই অ্যাসেট দাঁড়িয়ে হয় 14 বিলিয়ন। পিটার লিঞ্চ তার জীবনী থেকে এটাই আমাদের বোঝাতে চাইছেন যে যেই ছেলেটা শুরুর জীবনে ক্যাডির কাজ করতেন আর যার গ্র্যাজুয়েশন হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্সে, সেই ব্যক্তি যদি এত বড় ফান্ড ম্যানেজার হতে পারে, এত বড় লেজেন্ড হতে পারে, তাহলে স্টক মার্কেটে কিন্তু সবাই কিন্তু উন্নতি করতে পারে যদি কিছু টিপস আমরা ফলো করি। আর সেই টিপসগুলোই পিটার লিঞ্চ এই বইয়ের মাধ্যমে ডিসকাস করেছেন। পিটার লিঞ্চ স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে কিছু চেকলিস্ট আমাদের ফিল আপ করতে বলেছেন। ফার্স্ট হলো, ডু আই হ্যাভ এ হাউস? আমার কি নিজস্ব বাড়ি আছে? যদি আমার নিজস্ব বাড়ি না থাকে, আমাদের কিন্তু শুরুতে বাড়ি তৈরি করার পেছনে ভাবতে হবে। ডু আই নিড এ মানি ইন নিয়ার ফিউচার? আমার কি শুরুর জীবনে অনেক টাকার প্রয়োজন হতে পারে? যদি আমার অনেক টাকার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু স্টক মার্কেট আমার জন্য নয়। হাউ লং আই ক্যান ইনভেস্ট? আমি কত সময় ধরে ইনভেস্ট করতে পারি? হাউ মাচ টু ইনভেস্ট? ডু আই হ্যাভ দ্য পার্সোনাল কোয়ালিটিস দ্যাট উইল ব্রিং মি সাকসেস ইন স্টকস? এই কয়েকটা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে জানতে হবে। আর পিটার লিঞ্চ বলেছেন যে আমরা কখনো স্টক মার্কেটের ওঠানামা দেখে স্টক মার্কেটে ইনভেস্ট করব না। আমরা আমাদের মাইন্ডসেটটা এমন ভাবেই তৈরি করব যে আমরা কোম্পানির বিজনেসকে বুঝে বিজনেসে ইনভেস্ট করব। তাই পিটার লিঞ্চ আমাদের সবসময় বলেছে যে উই শুড নট ফলো ফান্ড ম্যানেজার অ্যান্ড স্টক অ্যানালিস্ট, কোম্পানি বিজনেস দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা এমন কোম্পানিতে ইনভেস্ট করব যার বিজনেসটা আমরা ভালো মতো বুঝতে পারবো, যার বিজনেসটা বুঝতে আমাদের 10 সেকেন্ডও লাগবে না, সেরকম কোম্পানিতে আমরা ইনভেস্ট করব। পিটার লিঞ্চ বলেছেন রিটেল ইনভেস্টর বা নর্মাল ইনভেস্টররা কিন্তু ফান্ড ম্যানেজারকে ইনভেস্টমেন্টের দিক দিয়ে বিট করতে পারে, কারণ ফান্ড ম্যানেজাররা কিন্তু একটা জায়গাতে জব করছে। তারা সবসময় পপুলার কোম্পানিগুলোতে কিন্তু ইনভেস্ট করবে, কারণ পপুলার কোম্পানি যদি ভালো পারফরমেন্স না করে, কেউ কিন্তু ফান্ড ম্যানেজারকে ব্লেম করতে পারবে না। তো আমাদের মতো রিটেল ইনভেস্টাররা আমাদের চারপাশের জিনিসগুলো দেখে আমরা ভালো করে বুঝতে পারবো যে কোন জিনিসটার মার্কেটে কতটা ডিমান্ড। আমরা যদি সেই জিনিসগুলো দেখে ভালো মতো বুঝে যদি ইনভেস্ট করতে পারি, আমরা কিন্তু রিটেল ইনভেস্টাররা ফান্ড ম্যানেজারকে কিন্তু বিট করতে পারবো। ফান্ড ম্যানেজাররা সবসময়
আনপপুলার কোম্পানিগুলোকে চুজ করতে পারে না, কারণ যদি আনপপুলার কোম্পানিগুলো যদি খারাপ পারফরমেন্স করে তাহলে কিন্তু ফান্ড ম্যানেজারকে সবাই ব্লেম করবে। তাই ফান্ড ম্যানেজারদের মাল্টি বেগার কোম্পানি খুঁজে পেতে কিন্তু অনেক সমস্যা হয়। কিন্তু রিটেল ইনভেস্টররা আমাদের চারপাশে যেই সমস্ত জিনিসগুলো বেশি ডিমান্ড সেই সমস্ত জিনিসগুলোর ব্যবসা বুঝে যদি আমরা ইনভেস্ট করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে মাল্টি বেগার কোম্পানি কিন্তু খুঁজতে পারবো। তাহলে যদি এই ব্যাপারটাকে সিম্পলিফাই করি, পিটার লিঞ্চ বলছেন যে ফাইন্ড কোম্পানি বিফোর দ্য বিগ প্লেয়ার্স। ফান্ড ম্যানেজার আর বড় বড় অ্যানালিস্টদের খোঁজার আগে কিন্তু আমরা আমাদের চারপাশ থেকে একটা ভালো কোম্পানি খুঁজবো। when the big players notice the company, that company will be in trend। যখনই সেই কোম্পানিটা ট্রেন্ডে আসবে, ট্রেন্ড ফলোয়াররা কিন্তু সেই স্টকটা কিনতে থাকবে, আর যখনই সেই স্টকটা কিনতে থাকবে তখনই সেই স্টকটার প্রাইসটা বাড়তে থাকবে। সেই টাইমে আমরা স্টকটাকে যদি বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক টাকা বা অনেক প্রফিট অর্জন করতে পারবো। আমাদের সবসময় ফান্ড ম্যানেজার আর অ্যানালিস্টদের আগে যে সমস্ত আন্ডার ভ্যালু স্টকগুলো আছে সেই স্টকগুলোকে খুঁজে বের করতে হবে। পিটার লিঞ্চ বলেছেন যে স্টক মার্কেটে 3 ধরনের ইমোশন কাজ করে। ফার্স্ট হলো কনসার্ন মানে হচ্ছে চিন্তা বা উদ্বেগ। when market down people don't buy stock। যখন মার্কেটটা ডাউন হয় লোকজনের মধ্যে কিন্তু চিন্তা কাজ করে। এই চিন্তার জন্য বা ভয়ের জন্য লোকজন কিন্তু ভালো স্টকগুলো কিন্তু ডিসকাউন্টে কিনতে পারে না। তাই মার্কেট ডাউন যখন হবে, কনসার্ন হলে চলবে না, তখন আমাদের ভালো স্টকগুলো কিনতে হবে যেগুলোর বিজনেস বা যেগুলোর ফান্ডামেন্টাল খুবই উন্নত। আর সেকেন্ড ইমোশন হলো কমপ্লেসেন্সি মানে স্যাটিসফ্যাকশন। when people buy a stock in a higher price, যখন দেখছে স্টকটার প্রাইসটা অনেক বেশি বেড়ে গেছে তখন মানুষ সেই স্টকটাকে কিনতে থাকে। সেই স্টকটাকে যখন কেনে তখন মানুষের মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করে। কিন্তু পিটার লিঞ্চ বলছে এটা কিন্তু সঠিক ইমোশন নয়। সেই টাইমে কিন্তু আমাদের কনসার্ন হওয়া উচিত, আমাদের চিন্তিত হওয়া উচিত, কারণ সেই স্টকটার ডিসকাউন্টে কিন্তু আমি কিনছি না, আমি অনেক হাই প্রাইসে কিন্তু স্টকটা কিনছি। আরেক ধরনের ইমোশন হলো ক্যাপিটুলেশন বা সাবমিশন বা আত্মসমর্পণ। when stock down people sell that। যখন স্টক প্রাইসটা ডাউন হয় তখন লোকজন কিন্তু আত্মসমর্পণ করে দেয়। লোকজন ভাবে যে আমি যে ইনভেস্টমেন্টটা করেছি সেটা খুব বাজে ইনভেস্টমেন্ট, প্যানিক করে সেই কোম্পানির ফান্ডামেন্টাল বা সেই কোম্পানির বিজনেসটা না দেখে স্টকটা সেল করতে থাকে। তো আমাদের সেই রকম করলে কিন্তু চলবে না। যে ভ্যালু ইনভেস্টিং এ টাকা কামানোর একমাত্র উপায় হলো মার্কেট যখন ইনএফিশিয়েন্ট থাকবে তখনই কিন্তু আমরা ভ্যালু ইনভেস্টিং এ টাকা ইনকাম করতে পারবো বা প্রফিট অর্জন করতে পারবো। আমরা আমাদের চারপাশের পারিপার্শ্বিক দৃশ্য দেখেও কিন্তু স্টক মার্কেটের ওঠানামাকে বুঝতে পারি। সেটা পিটার লিঞ্চ একটা ককটেল পার্টি থিওরির মাধ্যমে ব্যাপারটাকে বুঝিয়েছেন। এটা দারুণ একটা কনসেপ্ট। দেখুন, স্টেজ 1-এ একটা পার্টির মধ্যে ফান্ড ম্যানেজার, ইঞ্জিনিয়ার, লয়ার আর ডাক্তার উপস্থিত ছিল। তখন মার্কেটটা ছিল ডাউন। তখন ফান্ড ম্যানেজার যখন বলল যে এখন মার্কেট ডাউন, এখন কিন্তু ইনভেস্টমেন্ট করার একদম দারুণ একটা সময়, কিন্তু কেউ ফান্ড ম্যানেজারকে পাত্তা দিল না আর সবাই সবার মতো অন্য কথা বলতে শুরু করলো। ফান্ড ম্যানেজারকে পুরোপুরি ইগনোর করে গেল। এবার স্টেজ 2-তে মার্কেটটা আগের থেকে 15% হাইকে গেল। তখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিলের মধ্যে কেউ কেউ ফান্ড ম্যানেজার কাছে আসতে লাগলো আর স্টক মার্কেটের সম্বন্ধে একটু ইন্টারেস্ট দেখাতে শুরু করলো। মার্কেটটা যখন 30% হাইকে গেল তখন সবাই ফান্ড ম্যানেজারের কাছে এসে উপস্থিত হলো এবং অ্যাডভাইস চাইছে যে কোন স্টকে আমি ইনভেস্ট করব। যখন স্টেজ 4-এ এলো তখন আর কেউ ফান্ড ম্যানেজারের কাছ থেকে অ্যাডভাইস চাচ্ছে না। তখন বাকি যেই সমস্ত প্রফেশনের লোকগুলো ছিল তারা কিন্তু ফান্ড ম্যানেজারকে অ্যাডভাইস করছে। তখন ফান্ড ম্যানেজার বুঝলো যে মার্কেট এখন টপে আছে, এরপরে কিন্তু মার্কেট ফল হতে পারে। তো এটা দারুণ একটা কনসেপ্ট যেটা ককটেল পার্টি থিওরি বলে পিটার লিঞ্চ তার বইতে লিখেছেন। তাহলে চারপাশের লোকজনকে দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট কখন ডাউন হবে আর মার্কেট কখন আপ হবে। বিভিন্ন কোম্পানিকে 6টা ভাগে ভাগ করেছেন। ফার্স্ট হলো স্লো গ্রোয়ার্স, যেগুলো জিডিপির সাথে সাথে গ্রো করে, আর এই সমস্ত কোম্পানির স্টকে আমরা ডিভিডেন্ড আর্নিং এর জন্য ইনভেস্ট করি। সেকেন্ড হলো মিডিয়াম গ্রোয়ার্স বা স্টলওয়ার্স। এই কোম্পানিগুলো স্লো গ্রোয়ার্স এর থেকে একটু বেশি রেটে গ্রো হতে থাকে আর 10 to 12% রেটে গ্রো হয়।
আর থার্ড হলো ফার্স্ট গ্রোয়ার্স। এই কোম্পানিগুলো হলো স্মল কোম্পানি বা স্টার্টআপস যেগুলো ফান্ডামেন্টালি খুব স্ট্রং আর ফিউচারে ভালো করার কিন্তু বিশাল অপরচুনিটিস আছে। আর এই কোম্পানিগুলো 20-25% রেটে কিন্তু গ্রো হয়। পিটার লিঞ্চ বলছেন যদি আমরা ভালো ফার্স্ট গ্রোয়ার্স কোম্পানি আগে থেকে অ্যানালাইজ করে আর এই ধরনের কোম্পানিতে যদি আমরা ইনভেস্ট করতে পারি তাহলে কিন্তু ইন ফিউচার আমরা মাল্টি বেগার কোম্পানি খুঁজে পেতে পারি। সিক্লিক্যাল স্টকস ডিপেন্ড অন ইকোনমি। এই ধরনের কোম্পানি স্টকস গুলো ইকোনমির সাথে সাথে গ্রো হয়। একটা টাইমে এই স্টক গুলো উপরে থাকে আর একটা টাইমে এই স্টক গুলো নিচে থাকে, মানে এটা ইকোনমির সাথে সাথে গ্রো হতে থাকে। অটোমোবাইল সেক্টর বা এভিয়েশন ইন্ডাস্ট্রি স্টক গুলো সিক্লিক্যাল হয়। আর টার্ন অ্যারাউন্ড বলছে যেই সমস্ত কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং আর ভালো অপরচুনিটিস আছে বাট সেই কোম্পানিতে কিছু ইস্যুস চলছে বলে কোম্পানির স্টকটা নিচের দিকে পড়ে গেছে। আর অ্যাসেট প্লেয়ার্স হচ্ছে যেই কোম্পানির অনেক বেশি অ্যাসেট আছে আর যেই কোম্পানির ব্যালেন্স শিট বা বুক ভ্যালুতে তার অ্যাসেটের পুরনো ইনফরমেশন গুলো দেওয়া আছে যেগুলো আপডেট করা হয়নি, সেগুলোর ভ্যালুয়েশন কিন্তু আজকের মার্কেটে অনেক বেশি। যদি আমরা স্লো গ্রোয়ার্স কোম্পানি স্টকে ইনভেস্ট করি সেটা আমরা শুধু ডিভিডেন্টের জন্য ইনভেস্ট করব। আর এই কোম্পানি লো রিস্ক অ্যান্ড লো গেট। টলার্সে যখন আমরা ইনভেস্ট করব তখন ইন্ডাস্ট্রির পি রেশিও আমাকে দেখতে হবে, কোম্পানি লং টার্ম গ্রোথ রেট দেখতে হবে, কোম্পানি যেন লেস ডাইভার্সিফিকেশন করে, যেন কোম্পানি যেন একটা সেক্টরে ভালো ফোকাস করে, যেন ডাইভার্সিফিকেশন কম করে, আর কোম্পানির আর্নিং দেখতে হবে। আর এই কোম্পানিতে আমরা লো রিস্ক আর মডারেট গেইন পেতে পারি। ফার্স্ট গ্রোয়ার্সে হচ্ছে কোম্পানি যে প্রোডাক্টটা বেশি মাত্রায় বিক্রি হচ্ছে সেই প্রোডাক্টের পার্সেন্টেজ অফ সেল আর পার্সেন্টেজ অফ আর্নিং আমাদের দেখতে হবে। কোম্পানি গ্রোথ রেট যেন 20-25% থাকে আর কোম্পানি নিজেকে এক্সপ্যান্ড করছে নাকি অন্য কোনো জায়গাতে সেটা আমাদের দেখতে হবে। এই কোম্পানির স্টকগুলো যদি আমরা ইনভেস্ট করি তাহলে কিন্তু সেটা হাই রিস্ক আর হাই গেইন হবে। সিক্লিক্যাল স্টক দেখতে হবে যে কোম্পানি তার সেলসটাকে ইনক্রিজ করছে নাকি, সাপ্লাই আর ডিমান্ডের ব্যালেন্স দেখতে হবে, আর সাইকেলের টাইমিং দেখতে হবে। কারণ আমি আগেই বলেছি যে সিক্লিক্যাল স্টক হচ্ছে কখনো ওপরে কখনো নিচে, মানে টাইমিংটা কিন্তু আপনার কাছে খুব ইম্পর্টেন্ট। যদি আপনি সিক্লিক্যাল স্টকের টাইমিং বুঝতে পারেন যে কোন টাইমে এটা ডাউন হবে আর কোন টাইমে এটা আপ হবে, তাহলে সিক্লিক্যাল স্টক আপনার কাছে একটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। এই ধরনের স্টক লো রিস্ক হাই গেইন বা হাই রিস্ক লো গেইন দুটোই হতে পারে। আর 3 নম্বর হচ্ছে টার্ন অ্যারাউন্ড। টার্ন অ্যারাউন্ড কোম্পানিগুলো নিজের যে ইস্যুস গুলো চলছে সেগুলোকে ইমপ্রুভ করার জন্য কি কি স্টেপ নিচ্ছে সেগুলো আমাদের দেখতে হবে। আর এইসব কোম্পানিতে হাই রিস্ক আর হাই গেইন কিন্তু থাকে। কোম্পানি যে অ্যাসেট আছে সেগুলো তার বুক ভ্যালুর ইনফরমেশনের থেকে যেন অনেক বেশি হয়, এই কোম্পানিতে লো ডেট যেন থাকে, আর যেন ইনসাইডার বাইং এই কোম্পানিতে করা হয়। এই ধরনের কোম্পানিতে আমরা লো রিস্ক আর হাই গেইন কিন্তু পেতে পারি। আমরা স্টক কখন সেল করব না, স্টকের প্রাইস ডাবল হয়ে গেলে, স্টক প্রাইস ফল হয়ে গেলে মার্কেটের ফ্লাকচুয়েশনের উপর কিন্তু আমাদের বাইং এন্ড সেলিং ডিপেন্ড করবে না, যতক্ষণ না স্টকটা ফান্ডামেন্টালি স্ট্রং হবে। মানি সাপ্লাই ইনক্রিজ হোক বা মানি সাপ্লাই ডিক্রিজ হোক, ডলার অ্যাপ্রিসিয়েটেড হোক বা ডলার ডেপ্রিসিয়েটেড হোক, এই সমস্ত সার্টেন ফ্লাকচুয়েশনে কিন্তু আমরা স্টক বিক্রি করব না। তো পিটার লিঞ্চ কোন কোন ক্ষেত্রে আমরা স্টক বিক্রি করার কথা ভাবতে পারি সেটা নিয়ে কিছু ডিসকাস করেছে। স্লো গ্রোয়ার্স এর ক্ষেত্রে যদি ফান্ডামেন্টাল উইক হয়, মার্কেট শেয়ারটা যদি কোম্পানি লুজ করতে থাকে, আর কোম্পানির কাছে যদি হাই ডেট থাকে। স্টলওয়ার্স এর ক্ষেত্রে যদি পি রেশিওটা নর্মাল না হয় আর মেজর ডিভিশন ইন ডেঞ্জার, মানে যেই সেক্টর থেকে কোম্পানির অনেক বেশি প্রফিট অর্জন করছিল সেই সেক্টরটা যদি ডেঞ্জারে থাকে তখন কিন্তু আমরা স্টকটা সেল করার কথা ভাবতে পারি। ফার্স্ট গ্রোয়ার্স এর ক্ষেত্রে কোম্পানি যদি নিজেকে এক্সপ্যান্ড না করে, পি রেশিও যদি গ্রোথের থেকে হাই হয়, আর যদি ইনস্টিটিউশন বায়ার যদি এই কোম্পানির স্টক 60% কিনে নেয়, কারণ আমি আগেই বলেছিলাম যখন ইনস্টিটিউশন বায়ার এই স্টক কিনবে এই স্টকটা ট্রেন্ডে আসবে আর তখন এই স্টকটার প্রাইসটা ওভার প্রাইসড হয়ে যায়। আর সিক্লিক্যাল স্টকের ক্ষেত্রে যদি ডিমান্ড লো থাকে, আর টার্ন অ্যারাউন্ডের ক্ষেত্রে যদি পি রেশিও হাই হয়, আর যদি ডেট কোম্পানির অনেক বেশি থাকে, আর অ্যাসেট প্লেয়ারের ক্ষেত্রে কোম্পানি যদি ডেট অনেক বেশি থাকে। এই বইতে কিছু পারফেক্ট স্টকের কথা বলেছেন। কোম্পানি নেম সাউন্ডস ডাল, ইভেন বেটার টু বি রিডিকুলাস। পিটার লিঞ্চ বলতে চাইছেন যে কোম্পানির নাম দেখে যেন আমরা স্টকে ইনভেস্ট না করি। কিছু বোরিং নামের কোম্পানিগুলো যদি ফান্ডামেন্টালি স্ট্রং থাকে তাহলে কিন্তু ভালো বিজনেস করতে পারে। যেমন অটোমেটিক ডেটা প্রসেসিং বলে একটা কোম্পানি, বিভিন্ন কোম্পানি ডেটাকে প্রসেসিং করতো। 1980-তে ওই স্টকের প্রাইস ছিল $1, আজকের মার্কেটে 2022-এ সেই স্টকের প্রাইস হয় $238।
কোম্পানি ডাজ সামথিং ডাল। কোনো কোম্পানি যদি বোরিং কোনো কাজের সাথে যুক্ত থাকে আর যদি সেই স্টকটা ফান্ডামেন্টালি স্ট্রং থাকে, সেই কোম্পানিগুলো কিন্তু পিটার লিঞ্চ ভালো পারফেক্ট স্টক বলেছেন। ক্রাউন ক্রক এন্ড সিল বলে একটা কোম্পানি জাস্ট বোতলে ছিপি তৈরি করতো, আর ওই কোম্পানির শেয়ার প্রাইস $92.15। কোম্পানি ডাজ সামথিং ডিসএগ্রিয়েবল। কোনো কোম্পানি যদি এমন কোনো প্রোডাক্ট তৈরি করে যেটা সমাজের ক্ষেত্রে অতটা একসেপ্টেবল নয়, যেমন প্লাস্টিক তৈরি প্রোডাক্ট বলতে পারেন। এনজিওরাইন বলে কোম্পানি একটা ছিল, তারা প্লাস্টিকের বোতল তৈরি করত, এটা অতটাও একসেপ্টেবল নয় সমাজের ক্ষেত্রে, তাই অনেক কোম্পানি এই জিনিসটাকে তৈরি করার কথা খুব কম ভেবেছে। 1985 এ ছিল $3 আর সেটা 1988 এ $36 হয়। ইটস এ স্পিন অফ। কোনো বড় একটা কোম্পানি তার যদি একটা আলাদা ডিভিশন তৈরি করে, সেই ডিভিশনটাকে বলছে স্পিন অফ। আর এই স্পিন অফ গুলো কিন্তু খুব ফান্ডামেন্টালি স্ট্রং হয়, যেমন এসবিআই কোম্পানির স্পিন অফ হচ্ছে এসবিআই কার্ড। ইনস্টিটিউশন ডাজ নট ওন দ্য কোম্পানি অ্যান্ড অ্যানালিস্ট ডাজ নট ফলো দ্য কোম্পানি। কোম্পানি বিজনেস ইজ রিলেটেড টু টক্সিক ওয়েস্টার্ন মাফিয়া, যেমন ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি বলতে পারেন। সামথিং ডিপ্রেসিং অ্যাবাউট দ্য কোম্পানি। এসসিআই বলে একটা কোম্পানি, সার্ভিস কর্পোরেশন ইন্টারন্যাশনাল। এই কোম্পানিটা বিভিন্ন ব্যক্তির ফিউনারেল অ্যারেঞ্জমেন্ট করতো, মানে মানুষ জীবিত কালে তার ফিউনারেল অ্যারেঞ্জমেন্ট করার জন্য ফিউচারে এই কোম্পানিকে পে করতে পারতো আগে থেকে। একটা ডিপ্রেসিং ব্যাপার। এই কোম্পানির কোনো কম্পিটিশন কিন্তু তৈরি হয়নি। কোম্পানি ইজ ইন নো গ্রোথ ইন্ডাস্ট্রি। সাপোজ আপনি কোনো আইটি বড় কোম্পানি খোলেন, তখন দেখবেন যে আপনার কোম্পানি খোলার 1-2 বছরের মধ্যে আপনার থেকেও বেটার কোম্পানি কিন্তু আপনার কম্পিটিশনে চলে এসছে। কিন্তু ফিউনারেল বলুন বা ওয়েস্ট ম্যানেজমেন্ট টাইপের কোম্পানির কিন্তু অতটা কম্পিটিশন থাকে না, এটা একটা নো গ্রোথ ইন্ডাস্ট্রি। তো এই কোম্পানি স্টকগুলোকেও কিন্তু পিটার লিঞ্চ খুব ভালো পারফেক্ট স্টক বলেছে। কোম্পানি হ্যাজ এ নিশ। কোম্পানি যদি একটা স্পেসিফিক সেগমেন্টকে টার্গেট করে একটা প্রোডাক্ট যদি বানায়, তখনও কিন্তু সেই কোম্পানির স্টকগুলো খুবই ভালো। দ্য কোম্পানি পিপল হ্যাভ টু কিপ বাইং ফ্রম। কোনো কোম্পানির প্রোডাক্ট যেটা মানুষকে কিনতেই হবে, ওই ধরনের স্টকগুলো কিন্তু খুবই ভালো একটা পারফেক্ট স্টকের মধ্যে পড়ে। যেমন মেডিসিন বলুন, সফট ড্রিঙ্কস বলুন, ব্লেডস বলুন, সিগারেট বলুন। ইনসাইডার আর বাই। কোনো কোম্পানির ইনসাইডাররা যদি কোম্পানির স্টক কেনে, সেটাও কিন্তু কোম্পানির জন্য খুবই পজিটিভ। কোম্পানি ইজ বাইং ব্যাক শেয়ার। কোনো কোম্পানি যদি তার শেয়ার বাইব্যাক করে, সেটাও কিন্তু কোম্পানির ক্ষেত্রে খুবই পজিটিভ। পিটার লিঞ্চ কোন স্টকগুলোকে অ্যাভয়েড করতে বলেছেন, চলুন দেখা যাক। দ্য নেক্সট বিগ থিং। কোনো কোম্পানির ক্ষেত্রে যদি বলা হয় এই কোম্পানিটা নেক্সট গুগল বা নেক্সট মাইক্রোসফট হবে, কিন্তু এই ধরনের কোম্পানিতে আমরা কোনোদিনই ইনভেস্ট করব না, কারণ সেটা একটা পাবলিসিটি স্টান্ট কোম্পানির স্টকটাকে বাড়ানোর জন্য। আর কোনো কোম্পানি যদি টু মাচ ডাইভার্সিফিকেশন করে, সেটাও কিন্তু কোম্পানির ক্ষেত্রে ভালো নয়। দ্য হুইসপার স্টকস। কোনো কোম্পানি যদি অনেক বেশি বড় বড় কথা বলে, আমি যে প্রোডাক্টটা লঞ্চ করছি সেটা কিন্তু ক্যান্সার রোগকে দূর করতে পারে, এই ধরনের যে সমস্ত কোম্পানিগুলো বড় বড় কথা বলে, পিটার লিঞ্চ এই সমস্ত স্টক থেকেও কিন্তু দূরে থাকতে বলেছেন। দ্য মিডল ম্যান। কোনো কোম্পানি 60 to 70% প্রফিট যদি একটা সেগমেন্ট থেকে আসে বা অন্য কোম্পানির উপর ডিপেন্ডেন্ট হয়, সেই ধরনের কোম্পানিগুলোকেও কিন্তু পিটার লিঞ্চ অ্যাভয়েড করতে পারে। কোম্পানি হ্যাজ অ্যান ইন্টারেস্ট নেম। কোম্পানির নাম দেখে কিন্তু আমরা কোম্পানিতে ইনভেস্ট করব না, ফান্ডামেন্টাল আর কোম্পানির বিজনেস বুঝে কিন্তু আমরা কোম্পানিতে ইনভেস্ট করব। তো পিটার লিঞ্চ স্টক মার্কেটের কিছু ধারণার কথা বলেছেন, যেটা কিন্তু একদমই ঠিক নয়। চলুন সেটা দেখা যায়। ইটস অলরেডি সো ডাউন, ওন্ট গো এনি লোয়ার। স্টকের প্রাইসটা অনেকটাই নিচে নেমে গেছে, আর কিন্তু স্টকের প্রাইসটা নিচে নামবে না। পিটার লিঞ্চ বলেছে এই ধরনের ধারণা কিন্তু একদমই ভুল। কেউই বলতে পারে না যে একটা স্টকের প্রাইস কতটা নামতে পারে। ইউ ক্যান অলওয়েজ টেল when a stock hits the button। একটা স্টকের প্রাইস যদি নিচে নামে, আমরা কখনো বলতে পারবো না সেটা হলো স্টকের বটম। একটা স্টকের বটম কিন্তু কেউ কোনোদিনও বলতে পারে না, স্টকটা তার থেকেও কিন্তু নিচে নামতে পারে। ইফ দ্য স্টক ইজ দিস হাই, দেন ইটস ওন্ট গো এনি হায়ার। পিটার লিঞ্চ বলছেন যে কোনো স্টকের প্রাইস যদি হাই হয়, তার মানে এটা নয় সেই স্টকের প্রাইসটা এর থেকে উপরে উঠবে না। ইটস জাস্ট এ $3 পার শেয়ার। হাউ মাচ ক্যান আই লুজ? পিটার লিঞ্চ বলছেন আপনি স্টকে $3 ইনভেস্ট করুন বা $100, সেই টাকাটা কিন্তু আপনার কষ্টের টাকা। সেটা ইনভেস্ট করার আগে আপনাকে অনেক কিছু ভেবে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। দে উইল কাম ব্যাক আলটিমেটলি। পিটার লিঞ্চ বলছেন যদি কোনো স্টকের প্রাইস পড়ে যায়, ফান্ডামেন্টালি উইক হয়, আর কোম্পানির বিজনেস যদি ভালো না চলে, তার মানে এটা নয় সেই স্টকের প্রাইসটা আবার আগের জায়গায় আসবে। ইটস বিন সো লং বাট নাথিং হ্যাজ হ্যাপেন্ড। পিটার লিঞ্চ বলছেন যে ভ্যালু ইনভেস্টিং বা স্টক মার্কেট থেকে
যদি আপনি বিশাল মাত্রায় প্রফিট অর্জন করতে চান, একটাই মূল মন্ত্র হচ্ছে পেশেন্স। ধৈর্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্য স্টক হাই সো মাই প্রেডিকশন আর হাই। কোনো স্টকের প্রাইসটা বেড়েছে বলে আপনার ধারণাটা 100% ঠিক, এরকম ধরনের মেন্টালিটিও কিন্তু একদম ঠিক নয়। আই শুড নট হ্যাভ মিসড ইট, আই উইল ট্রাই টু গেট নেক্সট ওয়ান। যদি এই ধরনের মেন্টালিটি আপনার মধ্যে থাকে, সেই মেন্টালিটিটা কিন্তু একদম ঠিক নয়। কারণ স্টক প্রাইস কখন বাড়বে কখন কমবে আপনার মনের মধ্যে সেই জিনিসটাই চলতে থাকে, তাহলে কিন্তু আপনার একটা ফ্রাস্ট্রেশনের তৈরি হবে। ইট অলওয়েজ ডার্কেস বিফোর দ্য ডন। ভোর হবার আগে কিন্তু কালো অন্ধকার থাকে, কিন্তু এই প্রবাদটা স্টক মার্কেটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ কোনো স্টকের প্রাইস যদি নিচের দিকে থাকে, তার মানে এই নয় যে সেই স্টকের প্রাইসটা আবার উপরে উঠতে পারে। দেখলেন তো এই বইটি থেকে আমরা কত কিছু শিখতে পারি। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলকে লাইক করুন, আমাদের ভিডিও শেয়ার করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।